আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ধুন্দুল, কচুরমুখী এবং চিংড়ি মাছ দিয়ে। আমি মনে করি যারা এই রেসিপিটি এখনও খাননি তারা অনেক বড় মিস করে গিয়েছেন। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। তো আমি এর জন্য নিয়েছি এখানে কচুরমুখী। তো কচুরমুখীটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি ধুন্দুল, আর নিয়েছি চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, আমি মাথার দিকটা খুলে নিয়েছি, আর এগুলো কিন্তু নিচের দিকটা কিন্তু আছে, এগুলো আমি খুলিনি। এভাবে আমার কাছে মনে হয় রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই তো লবণ হলুদটা আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। তো রান্না করার জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু ভেজে নিব। আর আজকের রান্নাটি আমি করব একদমই সামান্য কিছু মশলা দিয়ে। আর এই রান্নাটি সামান্য মশলা দিয়ে খেতে যে এত মজার হয়, আপনারা না রান্না করলে বিশ্বাসই করতে পারবেন না। তো এই তরকারিটা আমি যখন রান্না করি তো তখনই আমার কাছে মনে হয় যে আমার ভাত খেয়ে পেট ভরে যায়, কিন্তু মনটা ভরে না। মানে এতটা মজার হয় খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই আমার মায়ের কাছ থেকে রেসিপিটা শিখেছি, এবং আমার আম্মা কিন্তু রান্না করতো। তো মাঝে মাঝে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এই তরকারিটা রান্না করতো শুধু কচুরমুখী আর ধুন্দুল দিয়ে। তো সেটাও কিন্তু খুব ভালো লাগতো। আর সে সাথে যদি দেওয়া হয় চিংড়ি মাছ, তাহলে তো তরকারির স্বাদটা কোন লেভেলে যাবে এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি আস্ত জিরা। এরপর সেটাকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়েছি রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেটা দিয়েছি, আর দিয়ে দিলাম আদা। তো সবগুলোকে এখন বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর ধনিয়া, সামান্য একটু দিব মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা বেটে ব্যবহার করেছি, এজন্য মরিচের গুঁড়াটা একদমই কম দিলাম। আর দিলাম স্বাদমতো লবণ। এখন আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা একটু ধৈর্য নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, কারণ আমরা তো সবাই জানি কম বেশি যে মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো আসবে। তো আমি এটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কচুরমুখীটাকে দিয়ে দিলাম। আর এখন কচুরমুখীটাকে দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো যেসব আপুরা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি, দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো দেখুন, আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই তো তেলটা ওপরে ভেসে এসেছে। আর এখন আমি কেটে রাখা ধুন্দুলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন ধুন্দুলগুলোকে দিয়েও কিন্তু আমি এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এটা দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু আসলে ধুন্দুলের তরকারিটা রান্না করলে অনেকটা কমে যায়, এটা কিন্তু পানি ছেড়ে অনেকটা নরম হয়ে যায়। তো এটা কষানোর সময় কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, কারণ ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। তো এই তো আমি এটা ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই তো দেখতেই পাচ্ছেন ধুন্দুলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, আর বেশ কিছুটা পানিও ছেড়ে দিয়েছে। তো আমি এভাবে কিছুক্ষণ মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আর কে কে এই রেসিপিটি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা কিন্তু এখনও খাননি, আমি আপনাদের বলবো একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেতে। যেহেতু শীতকাল চলে এসেছে, আর শীতকালে কিন্তু এখন প্রচুর পরিমাণে ধুন্দুল, কচুরমুখী এসব পাওয়া যায়। তো আপনারা একবার হলেও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর ধুন্দুলটা কিন্তু অনেকটা নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে। আর এটা এখন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, পানি ঝোলের জন্য আর কি। আর এখানে আমি খুবই কম পানি দিয়েছি, একদম হাফ কাপ মতো এখানে হবে পানি দিয়েছি। এখানে বেশি পানি দিতে হবে না, কারণ যেহেতু ধুন্দুলটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে, না হলে মনে হবে যে এটা আরও বেশি পানি ছেড়ে দিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম, আর এটা এখন ফোটা শুরু করে দিয়েছে। আর আমি চেক করে নিচ্ছি আমার সব কিছু কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আর তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন,
কিন্তু আমার কাছে এই ধুন্দুলের তরকারিটাতে কিন্তু ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটাই বেশি ভালো লাগে ধনিয়া পাতার থেকে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ধনিয়া পাতা বা ভাজা জিরার গুঁড়া আপনাদের ইচ্ছা ব্যবহার করতে পারেন। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এ তো দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং সামান্য উপকরণেই কতটা মজার লোভনীয় তরকারি রান্না হয়ে গেল। আপনারা একবার অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।